গোটা ভারতবর্ষে তাদের আধিপত্য স্থাপন করতে শুরু করে বক্সারের যুদ্ধের পর থেকে। দ্বৈত শাসন ব্যবস্থা মানে কি, ডুয়াল মানে দুই রকম। মানে 1764 সালে তোমার বক্সারের যুদ্ধ শেষ হলো। তো 1765 সালে দেওয়ানি লাভের পরে রবার্ট ক্লাইভ এমন এক শাসন ব্যবস্থা চালু করে 1765 সালে দেওয়ানি লাভের পর রবার্ট ক্লাইভ এমন এক শাসন ব্যবস্থা চালু করে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রকৃত ক্ষমতার অধিকারী হয়েও রাজস্ব আদায়ের ভার নবাবের হাতে বহাল রাখেন। ঠিক আছে, এই ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। অধীনতামূলক তার মানে কি, কোনো রাজ্য যদি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়, ঠিক আছে, কোনো রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হলে তাদেরকে সমস্ত বৈদেশিক আক্রমণ থেকে নিরাপত্তা দেবে। তার পরিবর্তে কি করতে হবে, ইংরেজ দলের সৈন্য রাখতে হবে এবং তাদের খরচ খরচা বহন করতে হবে। মানে ছোট কথাই হলো এইটুকুই। তা এটা ওদের প্রধান উদ্দেশ্যটা কি ছিল, যে সাম্রাজ্য বিস্তার করা হচ্ছে প্রধান লক্ষ্য ছিল ভারতে। তাই বলতে হবে যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে 1798 সালে লর্ড ওয়েলেসলি ওয়েলেসলির চালু করা অধীনতামূলক মিত্রতা নীতির মূল বক্তব্য ছিল, বক্তব্য না করে বিষয় ছিল, কোন দেশীয় রাজ্য কোম্পানির মিত্রতা স্বীকার করলে সেই রাজ্যকে অভ্যন্তরীণ ও বৈদেশিক আক্রমণ থেকে নিরাপত্তা প্রদান করবে। পরিবর্তে একদল সৈন্য একদল ইংরেজ সৈন্য তাদের খরচে রাখতে হবে। একটা জিনিস অ্যাড করে দিতে পারো যে এই চুক্তিতে প্রথম স্বাক্ষর করেছিল হায়দ্রাবাদের নিজাম। হ্যাঁ, প্রথম স্বাক্ষর করে হায়দ্রাবাদের নিজাম। সত্য বলছে, সত্য বিলাপ নীতির মূল বক্তব্য ছিল যে ইংরেজ আশ্রিত কোনো রাজ্যের রাজার পুত্র যদি না থাকে, পুত্র সন্তান যদি না থাকে, তাহলে কি করবে, তোমার সেইটা তাদের দখলে চলে যাবে। মানে কোনো দত্তক পুত্র উত্তরাধিকার নিতে পারবে না বা অন্য কাউকে দিতে পারবে না। অর্থাৎ এটা পরে, স্বাধীনতামূলক মিত্রতা নীতির পরে আসছে। 1848 সালে তোমার লর্ড ডালহৌসির হয়, নীতি প্রবর্তন করে। তাহলে লেখো যে 1848 সালে
লর্ড ডালহৌসির চালু করা সত্ত্ববিলোপ নীতির মূল বক্তব্য ছিল ইংরেজ আশ্রিত কোনো রাজ্যের রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। স্যার নিঃসন্তান কি পুত্র সন্তান কোনটা হবে? পুত্র সন্তান, মেয়ে থাকলেও হবে না। স্যার আমার বিয়ে বাড়ি খেয়ে ঠান্ডা লেগে গেল। তারপর দেখো যে কি পুত্র সন্তান না থাকলে সাম্রাজ্যভুক্ত হবে এবং কোনো দত্তক পুত্রের উত্তরাধিকার স্বীকার করা হবে না। তো অনেকে তো হতেই পারে যে নিজের নেই তো অন্যকে হয়তো দত্তক পুত্র নিতে পারে, সেটাও হবে না, বা হয়তো আত্মীয় স্বজনরা নিলে সেটাও হবে না। 1848 সালে প্রথম সাঁতরা রাজ্যটিকে সাম্রাজ্যভুক্ত করা হয়। পরে তোমার ঝাঁসি, ভগতপুর আরো এরকম ছিল। মানে এই নীতিটা ব্রিটিশদের ওই নিচে লিখবো, নিচে। সৃষ্ট রাজ্যগুলির ক্ষেত্রে প্রযুক্ত হওয়ার কথা থাকলেও, মানে যারা আর কি ওই অধীনতামূলক নীতিতে অংশগ্রহণ করে নিয়েছিল তাদের সেই ক্ষেত্রে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটা মানা হয়নি, অন্য সব দেশের উপরে করতে শুরু করে। তাই এই নীতি ব্রিটিশদের সৃষ্ট রাজ্যগুলির ক্ষেত্রে প্রযুক্ত হওয়ার কথা বললেও হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। রেগুলেটিং অ্যাক্ট বা হচ্ছে যেটা 1773-তে হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট, এটা ইম্পর্টেন্ট, দেখবে শর্ট কোশ্চেনে আসে। এটা হচ্ছে এইবার থেকে তোমার বিভিন্ন যে শাসনতান্ত্রিক জিনিস সেইটা চালু হলো। মানে বর্তমানে যে আমাদের এখন তোমার বিভিন্ন পরিষদ গঠন বা সুপ্রিম কোর্ট বা কোর্ট, গভর্নর জেনারেল, মানে এই এখন তার গভর্নর জেনারেলের প্রশ্ন নেই, রাজ্যপাল যেটা আছে বা ইয়ে আছে, তো এই সমস্ত জিনিস কিন্তু এখান থেকে শুরু হয়েছিল। তো ভারতীয় মানে বলতে পারো যে ভারতীয় প্রশাসনের কেন্দ্রীকরণের উদ্দেশ্যে এবং কোম্পানির কাজকর্ম নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্ট 1773 সালে রেগুলেটিং আইন পাস করে। এই আইন অনুসারে
কোম্পানির প্রশাসনের দায়িত্ব চারজন সদস্য নিয়ে একটা পরিষদ গঠিত হবে, তাদের উপরে ন্যস্ত থাকবে। তাই কোম্পানির প্রশাসনের দায়িত্ব চারজন সদস্য নিয়ে গঠিত পরিষদের হাতে অর্পণ করা হয়। আর একটা পয়েন্ট হচ্ছে যে যুদ্ধ ও শান্তির ব্যাপারে বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির উপর গভর্নর জেনারেল ও তার পরিষদের নিয়ন্ত্রণ স্থাপন করা হয়। এবং এখানেও আরো একটা উল্লেখযোগ্য পয়েন্ট বা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে একজন প্রধান বিচারপতি ও তিনজন সাধারণ বিচারপতিকে নিয়ে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছিল। গুড। ওই যে স্যার কি যে ইলিজা ইম্পে ছিল, যে কোম্পানির দায়িত্ব মানে কোম্পানি যে কাজকর্ম সেইটা দেখাশোনার জন্য কি করা হলো, প্রথমে কোম্পানিটা দেখাশোনা করার জন্য তোমার চারজন নিয়ে একটা পরিষদ গঠন করা হলো, এবং তারা যে ঠিকঠাক কাজ করছে কিনা সেই পরিষদকে নিয়ন্ত্রণ করবে বা তাদের জন্য আইন প্রণয়ন করা হলো কি যে মাদ্রাজ আর বোম্বাই প্রেসিডেন্সির গভর্নর জেনারেল এবং তাদের, এবং এদের উপরেও যে থাকবে সেটা হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট। তা অ্যাকচুয়ালি আজকে যে শাসন ব্যবস্থা বা যেটা হয়েছে, কিন্তু ইংরেজ সরকাররা কিন্তু ছিল বটে, কিন্তু অনেক কিছু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। মানে ওরা না থাকলে হয়তো এতটা সমাজ ব্যবস্থা বা এই জিনিস কিন্তু এতটা উন্নত হতো না। আজকে যা যাবতীয় যা কিছু জিনিস সব ওদের তৈরি করা, প্রশাসন থেকে শুরু করে পুলিশ ব্যবস্থা বা বিভিন্ন শাসন সংস্কার ব্যবস্থা সমস্ত কিছু। তারপরে দেখো যে কর্নওয়ালিসের বয়সটা পুলিশ কমানো বিভাগীয় বাড়ানো সংস্কার। করেছে। চুপ করো চুপ করো। স্টেট এসপি কর্নওয়ালিসের পুলিশ বিভাগীয় সংস্কার, যেটা একটা কোশ্চেন দিয়েছিল যে সাব ইন্সপেক্টর তোমাদের কে চালু করেছিল, মানে একটু ঘুরিয়ে দিয়েছিল, মানে ওই কর্নওয়ালিসেরই আর কি এগুলো চালু করা। তাই পুলিশের শাসন বিভাগই হচ্ছে কলকাতা পুলিশ ব্যবস্থার সংস্কার সাধন করেছিলেন তিনি। আবার হয়তো এবারও কোশ্চেন নিতে পারে যে কলকাতা পুলিশের কে সংস্কার সাধন করেন, তাহলে সে কর্নওয়ালিসই হবে। তাই যে কলকাতা পুলিশ ব্যবস্থার সংস্কার সাধন করেন তারপর যে শহরে কয়েকজন সুপারিনটেন্ডেন্ট কলকাতা পুলিশ ব্যবস্থা কলকাতা পুলিশ ব্যবস্থার সংস্কার সাধন করেন, শহরে কয়েকজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত করে শহরে বোর্ডে তো লেখাগুলো আসছে না। বোর্ড দেখা যাচ্ছে। কলকাতা পুলিশের ব্যবস্থা সংস্কার সাধন করেন, শহরে কয়েকজন সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করেন মানে এসপি, ঠিক আছে, নিযুক্ত করে শহরের জমিদারদের অব্যাহতি দেন। মানে আসলে যারা আগে তোমার জমিদার ছিল তাদের সব পেয়াদা ছিল, চৌকিদার বলে,
তারা করতো, তো তাদেরকে অব্যাহতি দিয়ে দেন এবং এইভাবে শুরু হয় তার হাত দিয়ে। এবং সেই সাথে কি করে যে প্রতিটি জেলাকে, কোশ্চেন আবার এটাও আসতে পারে যে প্রতিটি জেলাকে প্রথম থানায় ভাগ করেছিল কে, এবং প্রত্যেকটি জেলাকে তোমার ইয়েটা মাইকটা অফ করো। কয়েকটি থানায় হ্যাঁ ভাগ করে সে আরে কি রে ভাই স্যার। মাইকটা অফ করো তোমার। প্রতিটি জেলাকে কয়েকটি থানায় ভাগ করে প্রত্যেক থানায় কয়েকজন তোমার কনস্টেবল ও একজন দারোগা, এই দারোগা যেটা বলছে ওটাই হচ্ছে সাব ইন্সপেক্টর, একজন দারোগা নিযুক্ত করেন। এবং সেই সাথে কি করা হয় যে প্রতিটি জেলার ম্যাজিস্ট্রেটদের, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে ওদের দেখাশোনা করার দায়িত্ব দেয়। কোথায় প্রতিটি জেলার ম্যাজিস্ট্রেটকে দারোগাদের কাজকর্মের তত্ত্বাবধানের দায়িত্ব দেন। সেই এখানেই লিখে দিচ্ছি ছোট করে, বা কর্নওয়ালিস কোড দিলে শুধু এইটুকুই লিখবে যে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত শাসন ও বিচার বিভাগীয় সংস্কারগুলিকে একসঙ্গে সংকলিত করে গ্রন্থের আকারে প্রকাশ করা হয়, যা কর্নওয়ালিস কোড নামে পরিচিত।